কাস্টমার সার্ভিস, গেস্ট সার্ভিস যেটা বলি, এটা আসলে কি? এইটা হচ্ছে গিয়ে বাসায় অতিথি আসলে আমরা যেভাবে আসলে টেক কেয়ার করি, ইটস লাইক দ্যাট সেম। আমার বাসায় যখন একজন আমার আত্মীয় আসে, একজন গেস্ট আসে, আমার ক্লোজ কেউ আসে, আমি তাকে ঠিক যেভাবে ট্রিট করতে চাই, দ্য ইন্ডাস্ট্রি ইজ সেম, জাস্ট ইউ নিড টু ডু দ্যাট ফ্রম ইউর হার্ট। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের 4th এপিসোডে আপনাদেরকে আমন্ত্রণ। আজকে আমাদের সাথে আছে হাসান ভাইয়া। উনি ফুড ইন্ডাস্ট্রিতে 10 ইয়ার্স ধরে মার্কেটে আছে এবং পারফর্ম করে যাচ্ছে আলহামদুলিল্লাহ দিলে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনার ক্যারিয়ার যে ডেভেলপমেন্টটা হয়েছে ওটা নিয়ে যদি একটু আমাদেরকে বলতেন। আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্ট যদি বলি, ইট ওয়াজ এ লং জার্নি। ডেভেলপমেন্ট কতটুকু হয়েছে সেটা হয়তো এখন জার্নিতে কোথায় এসে দাঁড়িয়েছি সেটা বললে হয়তো বোঝা যায়, বাট যদি স্টার্টিংটা বলি, স্টার্টিং ওয়াজ ডিফারেন্ট। লাইক আফটার এইচএসসি, একটা ছেলে যখন মানে সে চিন্তা করে যে আমি এখন আসলে পড়ালেখার পাশাপাশি কিছু করা যায় কিনা। জি জি। তো ওইরকম একটা সময় 2014-এ আমি প্রথম চিন্তা করা শুরু করলাম যে আমি যেহেতু এখন অনার্স করবো, বিবিএ করবো, তো এর পাশাপাশি আমি আসলে কিভাবে আমার পকেট খরচটা চালাতে পারি, কিভাবে স্টার্ট করা যায়। জি জি। তো যেহেতু ব্যাক টু 2014, ওইখানে আসলে অপশনস গুলো নিয়ে চিন্তা করার ব্যবস্থা খুব একটা বেশি থাকে না, অনলাইন বেস তখন আসলে মানুষের ইউজ কম ছিল, বা অন্যান্য আদার্স ফ্যাসিলিটিস গুলো আসলে বোঝার অপশনটা আসলে একটু কম ছিল। তো ওই মুহূর্তে অনেক কিছু করা লেগেছিল, যেমন টিউশন করেছি, একটা স্কুলে শিক্ষকতা করেছি, এবং দ্যাট ওয়াজ এ ভেরি গুড জার্নি। এবং মানে আমি মনে করি এখনো যে টু বি এ মেন্টর বা শিক্ষক হওয়ার যে আসলে একটা প্রবণতা, ওইখান থেকে হয়তো একটা বিল্ড আপ প্রথমে হয় আমার। এরপর 2014 সালে আমি বিভিন্ন ধরনের সোর্স খোঁজা শুরু করি, আমি আমার ফ্রেন্ড সহ চেষ্টা করি যে আসলে আমরা কিছু একটা করা দরকার, একটা জব স্টার্ট করা দরকার, দেখি জব স্টার্ট করি। আমরা 2014-তে আমি অনার্সে ভর্তি হবো, ওই সময় আর কি প্রথম থেকেই চিন্তা ভাবনা ছিল যে আমরা কিছু একটা করা দরকার, কিছু একটা করি। যেহেতু আসলে দিন শেষে আমরা যে ফ্যামিলিতেই আসলে বড় হচ্ছে না কেন, যতটুকু সাপোর্ট আসলে ক্যারি করা যায় নিজেরটা নিজে। তো আমাদের আমার আইডিয়া ছিল যে এতে তাহলে হয়তো আমি কিছুটা রেসপন্সিবল নিজেরটা নিজেকে নিতে পারবো। তো ওইরকম একটা ধারণা থেকে আর কি জব খোঁজা স্টার্ট করা। বাট ওইরকম একটা সময় তো আসলে কর্পোরেট জব পাওয়া যায় না। এইচএসসি পাস ছেলে কেউ তো আর কর্পোরেট জব বা কোনো অফিসিয়াল জবটা আসলে পাওয়া যায় না, এবং ওই ইন্ডাস্ট্রি নিয়েও আমার আসলে যেহেতু কোনো ধারণা নেই, সো আই ওয়াজ লুকিং ফর সামথিং যে হোয়াট ক্যান আই স্টার্ট। তো সামহাউ আমি একটা অফার পাই ফ্রম গ্লোরেজিস অফিস 2014-এ। আমি প্রথম যখন এখানে ইন্টারভিউ দিই, উইথ ডিউ রেসপেক্ট, ওখানে যিনি ট্রেনিং ম্যানেজার ছিলেন সুলতান স্যার, ওনার সাথে আমি যখন প্রথম ইন্টারভিউ দিই, ওইটাই আমার প্রথম ইন্টারভিউ ছিল ফর টু এন্ট্রি ইন এ জব লেভেল। তো আমি প্রথম যেদিন জবে ইন্টারভিউ দিই, আমি আসলে তখনও কনফিউজ ছিলাম যে আমি আসলে কি করতে যাচ্ছি, মানে কোন ইন্ডাস্ট্রি যাচ্ছি, কোন ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাচ্ছি, ওইটা আমার খুব একটা আইডিয়া ছিল না। তো প্রথম ইন্টারভিউ দেওয়ার পর ইন্টারভিউতে সিলেক্টেড হই, দেন আই স্টার্টেড মাই জার্নি উইথ গ্লোরেজিস অফিস। ওই প্রথম একটা ট্রেনিং সেশন হয়, ট্রেনিং সেশন আমি প্রথমেই তখন বুঝতে পারি যে ওকে, দিস ইজ দ্য ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি আই এম স্টার্টিং। আমি নিজেও জানতাম না ফুড ইন্ডাস্ট্রি একটা এরকম আছে। হ্যাঁ, মানে এমনি হয় আর কি। এক্স্যাক্টলি। এবং গ্লোরেজিস আসলে তখন কফি শপ, এই ধরনের কফি শপ ট্রেন্ড আসলে 2014 সালে আমার এখনো মনে হচ্ছে স্পষ্ট যে আসলে গ্লোরেজিস এত ইজি ছিল না মানুষের কাছে, এত ইজি তো আসলে গুলশান ছিল না। হ্যাঁ, গুলশান বেস আসলে জায়গাটা আমাদের খুব কম আসা যাওয়া হতো, বা যতটুকু আসতাম যেতাম আমরা একটা সার্টেন পিপল হয়তো জানতাম না যে আসলে গ্লোরেজিস কফি শপ। দেন সামহাউ এরপরে বাংলাদেশে আরো আস্তে আস্তে অনেক ভালো ভালো কফি ব্র্যান্ড আসলে এন্ট্রি করে, এবং লোকালি এখন কফি ব্র্যান্ডগুলো ভালো ভালো জায়গায় কাজ করছে। তো ওই সময় আর কি প্রথম আমরা কফি শপ যে একটা ইন্টারন্যাশনালি যে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি, ওইখানে যে আসলে অনেক কিছু হয়, অনেক ক্যারিয়ার পাথ তৈরি হয়, ওইটা আসলে আস্তে আস্তে বোঝা শুরু হয় ওই গ্লোরিয়াজেন্সে স্টার্ট করা থেকে। তো প্রথম স্টার্ট করি অ্যাজ এ টিম মেম্বার, মানে যেটা টিম মেম্বার বলতে বোঝায় যে ইউ উইল স্টার্ট ফ্রম দ্য বটম, সার্ভিস করা, সার্ভ করা, আপনার হচ্ছে অর্ডার নেওয়া,
এইভাবে আর কি ফার্স্ট স্টার্টিংটা। তো ওইখানে আলহামদুলিল্লাহ 3 বছর ছিলাম এবং ইট ওয়াজ এ গুড জার্নি, রিয়েলি গুড জার্নি, অ্যান্ড আই এম ভেরি প্রাউড অফ দ্যাট যে আমার পেজটা একটা খুব ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে আসলে স্টার্ট হয় এবং আলহামদুলিল্লাহ ওইটা খুব একটা মানে আমার আজকের ক্যারিয়ারের গ্রোথের পিছনে ওইটা একটা ভালো স্টার্ট আপ ভালো। ওইখান থেকে আলহামদুলিল্লাহ দেন আই সুইচ টু অ্যানাদার কোম্পানি সিক্রেট রেসিপি। সিক্রেট রেসিপির প্রথম ব্যাচে যারা হচ্ছে মালয়েশিয়া ট্রেনিং এ যায়, went to Malaysia and got training thanks to that company, তারা আমাকে অপরচুনিটিস দেয়। সেখান থেকে আমি বাংলাদেশে ব্যাক করে মোটামুটি কয়েকটা আউটলেট ওপেনিংয়ের সাথে পার্টিসিপেট। সো তখন আমি আস্তে আস্তে আউটলেট ওপেন করা, অপারেশন রান করা, এই ধরনের এক্সপিরিয়েন্সগুলো নেওয়া শুরু করি উইথ সিক্রেট রেসিপি। গ্লোরি এজেন্সি যদিও আমি ধানমন্ডি আউটলেট এবং গুলশান 2 আউটলেট ওপেনিংয়ের সময় ছিলাম, সো তখন আর কি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিম মেম্বার আমি নেওয়া নিচ্ছিলাম যে আসলে একটা আউটলেট ওপেন করতে কী লাগে, অপারেশন করতে কী লাগে, আমার একটু আস্তে 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 ধারণা গ্রোথ হচ্ছে। সিক্রেট রেসিপিতে গিয়ে আমি এটা আস্তে আস্তে আরো ভালো মতো নিতে থাকি, সেটা পলিশ হয় জিনিসটাকে আরো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তখনই আমার টার্গেট থাকে, তখনই আমি বলবো যে আমার আগ্রহ জন্মে বেশি যে দিস ইজ এ ফান ইন্ডাস্ট্রি। একটা ব্র্যান্ড বাংলাদেশে আসছে, একটা চেইন বাংলাদেশে আসছে, তারা কিভাবে শুরু করছে, চিন্তা ভাবনা কিভাবে নিচ্ছে, অপারেশনটা কিভাবে স্টার্ট হচ্ছে, একটা ব্র্যান্ডের চিন্তা কি, তারা কিভাবে ব্র্যান্ড হচ্ছে। তো সিক্রেট রেসিপি মালয়েশিয়াতে অনেক পপুলার, তারা কিভাবে আসলে আজকে ব্র্যান্ড পর্যায়ে চলে আসছে বাংলাদেশে। সো তাকে স্টার্ট করতে হচ্ছে জিরো থেকে। এই জিরো থেকে যখন তাকে ডেভেলপ করবে একটা কোম্পানি বা যেই হিউম্যান একটা ডেভেলপ কোম্পানি অন্য একটা কান্ট্রিতে আসলে তাদের অপারেশন অবশ্যই ডিফারেন্ট। সো এইটা আসলে ওয়ান অফ দ্য বিগেস্ট এক্সপিরিয়েন্স আই হ্যাভ এভার গট, যে কিভাবে আসলে এটা করবে, কিভাবে হবে, প্রোডাক্ট থেকে শুরু করে অপারেশন, গেস্ট, কাস্টমার সার্ভিস, হোয়াটএভার উই সে, এভরিথিং ইজ নিউ হিয়ার। কারণ মানুষ সিক্রেট রেসিপিকে চিনে না। সো সিক্রেট রেসিপি বাংলাদেশে প্রথম আউটলেট লঞ্চ হলো খিলগাঁয়ে এবং দেন আদার্স আউটলেটগুলো লঞ্চ হলো এবং প্রত্যেকটা অপারেশনের সাথেই মোটামুটি ছিলাম আলহামদুলিল্লাহ। সো মানুষকে পরিচয় করানো, চেনানো যে উই আর সিক্রেট রেসিপি, আমাদের ব্র্যান্ড হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড, এইভাবে পরিচয় করানোর যে একটা এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যাবসলিউটলি মানে আমার ক্যারিয়ারের আমি বলবো যে একটা মাইলফলক হিসেবেই আমি এখনো দেখি। তো সিক্রেট রেসিপি থেকে দেন আই ওয়েন্ট টু অ্যানাদার হোটেল, আই ওয়ার্ক দেয়ার ফর 1 year অ্যান্ড দেন আমি হচ্ছে চলে যাই হচ্ছে ইউনাইটেড গ্রুপের শেফ টেবিলে। ওইখানেও আমার মোটামুটি আরও এক্সপিরিয়েন্সের লেভেলটা আর একটু আই ঠিক যে অনেক বড় একটা অপরচুনিটিস পাই, কারণ ব্রড অপারেশন ফুড কোর্টের একটা অপারেশন বুঝতে পারি, শিখতে পারি, পরিচালনা করার মতো চেষ্টা করেছিলাম। ওইখান থেকে প্রজেক্ট ডেভেলপমেন্ট, এরকম আর কি মোটামুটি ওইখানে ক্যারিয়ার যখন আস্তে আস্তে প্রজেক্ট ডেভেলপমেন্ট নিয়ে, বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে আস্তে আস্তে ট্রেনিং করে শিখি। অ্যান্ড দেন রাইট নাও ইনশাল্লাহ আছি একটা কোম্পানিতে, ক্যাফে কলম্বিয়াতে, এইখানে বিজনেস ডেভেলপমেন্টে আছি। সো বিজনেস ডেভেলপমেন্ট করা, অপারেশন টেক কেয়ার করা, এগুলো আর কি এখন আমি বর্তমানে মাশাআল্লাহ। হ্যাঁ, তবে তো আপনার জানি তো অনেক কি বলে অনেক ভ্যারাইটিজের আপনি যে সেক্টরগুলো মানে ব্রড লেভেল যদি চিন্তা করি, যে চেইন লেভেল থেকে ছোট করে ঘুরে জিন্স হলো আপনার একটা সেগমেন্ট, তারপর আপনার যদি বলি সিক্রেট রেসিপি, ওটা তো অন্য একটা সেগমেন্ট, এবং ইউনিমার্টের যে সেফ টেবিল একটা বড় লার্জ ডিসপ্লে সেগমেন্ট। এখন এই যে 3টে চ্যানেলে যে আপনি আপনার ক্যারিয়ারটা করেছেন, এই ক্যারিয়ারে এখানে আপনাকে কখনো কোনো প্রবলেম ফেসে, মানে একটা অপারেশন করতে যে কোনো হ্যাসেল হয় না বা কোনো একটা সিচুয়েশন আসে না, যে সিচুয়েশনে আপনি হয়তো বা মনে হতো যে ওখানে আমি যদি এই কাজটা করতাম হয়তো বা একটু বেটার হতো, বা আলহামদুলিল্লাহ আপনি ঠিকভাবে পার পেয়ে গেছেন? হ্যাঁ, অবভিয়াসলি আই ডিড বিগ মিস্টেকস, মানে অনেক বড় মিস্টেক করেছি, অনেক বড় মানে যদি এর মধ্যে বলি অনেক কিছু থাকে, মাথা গরম হয়ে যাওয়া যে আমি জব করবো না, এরকম অনেক কিছু থাকে। এটা ন্যাচারাল। অপারেশনাল যে ব্যাপারটা, ফুড অ্যান্ড বেভারেজ আসলে আমার এই 10 বছরের আন্ডারস্ট্যান্ডিং কি, আমি যদি সেটা বলি, যেটা আমার বর্তমান আমি যে কোম্পানিতে আছি, আমার ম্যানেজিং ডিরেক্টর বসের কাছ থেকে আসলে শেখা যে আসলে কাস্টমার সার্ভিস, গেস্ট সার্ভিস যেটা বলি, এটা আসলে কি। এইটা হচ্ছে গিয়ে বাসায় অতিথি আসলে আমরা যেভাবে আসলে টেক কেয়ার করি, ইটস লাইক দ্যাট সেম। আমার বাসায় যখন একজন আমার আত্মীয় আসে, একজন গেস্ট আসে, আমার ক্লোজ কেউ আসে, আমি তাকে ঠিক যেভাবে ট্রিট করতে চাই, দ্য ইন্ডাস্ট্রি ইজ সেম, জাস্ট ইউ নিড টু ডু দ্যাট ফ্রম ইউর হার্ট। ওকে।
এইটা আসলে যতটুকু পরিমাণে মানে আপনি করতে পারবেন ততটুকু পরিমাণে আই বিলিভ যে ইন্ডাস্ট্রিটা আপনার অনেক কিছু শেখার স্কোপ তাড়াতাড়ি বের হবে। ওকে। যখন আপনি চিন্তা করবেন ইটস জাস্ট এ জব, যে আমি আসবো আমার কাজ হচ্ছে খালি এতটুকুই, ততদিন আপনি আসলে এই ইন্ডাস্ট্রির যে ভ্যারিয়েশন আছে এই ভ্যারিয়েশনের মজাটা না পাওয়া খুব টাফ হয়ে যায়। ওকে। যেমন ধরেন একজন সার্ভার থেকে যে স্টার্ট করা, এই সার্ভার থেকে জার্নিটা এখন ধরেন বিজনেস ডেভেলপমেন্ট, এইটুকু যদি বলি, এইখানে কিন্তু আসলে অনেকগুলো স্টেপ, আমি কিন্তু অনেকগুলো কাজ স্কিল ডেভেলপমেন্ট করতে পেরেছি আল্লাহর রহমতে। সেটা হচ্ছে গিয়ে ধরেন বারিস্তা বারিস্তা আই ওয়াজ বারিস্তা ইন গ্লোরিজেন্স কফি, সো আমি কফি নিয়ে কাজ করতে পারি। সো এটা একটা স্কিল। এই স্কিলের পরপরে আমার ডেভেলপমেন্ট করতে হয়েছে যে হাউ টু লিড এ টিম, একটা টিম কিভাবে লিড করতে হয়, একটা শিফট কিভাবে লিড করতে হয়। সেখান থেকে ধরেন আস্তে আস্তে আমার ডেভেলপ হয়েছে যে একটা ম্যানেজারিয়াল ওয়ার্ক হিসেবে, একটা ম্যানেজার হিসেবে কিভাবে একটা আউটলেট মেনটেন করতে হয়। এখান থেকে হয়তো আমার লার্জার স্কেলে গিয়ে পরবর্তীতে চিন্তা করতে হচ্ছে একটা ফুড কোর্টে কিভাবে ডেভেলপ করতে হয়। কারণ ফুড কোর্টে ডেভেলপ করার মতো, ফুড কোর্টে অনেক কিছু থাকে, অনেকগুলো আউটলেট থাকে, অনেকগুলো ব্র্যান্ড থাকে, সবাইকে নিয়ে কমিউনিকেশন করা, লার্জার স্কেল অপারেশনকে নিয়ে চিন্তা ভাবনা করা, এগুলা মোটামুটি প্রত্যেকটা জায়গাতে আসলে নিউ লার্নিংটা এসেছে তখনই যখন বুঝতে পেরেছি যে আই নিড টু নো যে কতটুকু পর্যন্ত শেখা যায়। আচ্ছা আচ্ছা। তো এখান থেকে আসলে আগ্রহটা জন্মানোর পরেই মোটামুটি আমি এখন যে জায়গাটিতে আমি আছি, আল্লাহর রহমতে বলবো যে আগ্রহটা এন্ড হচ্ছে গিয়ে প্রত্যেকটা ফেইলারের পরে যে না ফেইল করেছি, নাও আই হ্যাভ টু স্টেপ আপ, মানে আমাকে এখান থেকে বেরোতে হবে। যদি কিছু স্কিলের আরো বলি, যেমন ধরেন অ্যাজ লাইক কথা বলার যে একটা স্কিল থাকে, হাউ টু টক উইথ পিপল, এইটাও আমি বলবো যে এই স্কিলটা আসলে ডেভেলপমেন্টটা এভাবেই হয় না। এইটা আসলে আপনাকে ফার্স্টে দুর্বলতাটা বুঝতে হয়। সো এটা আমি দুর্বল ছিলাম। আমি যদি একটা জিনিস বলি, যেমন আমি লাস্টবার যখন এসেছিলাম আপনার এখানে, হুট করে তো আপনাকে এখানে দেখলাম, তো আপনার একটা জিনিস আমার খুব ভালো লাগছে যে আমি তখন আপনার এখানে গেস্ট, হ্যাঁ, আপনি আসে, আমি ফুড নিলাম, আপনি এসে বারবার আমাকে জিজ্ঞাসা করছেন ফুড কিরকম, কোয়ালিটি কিরকম, এবং খুব পজিটিভ ওয়েতে অ্যাঙ্গেলে যে অ্যাপ্রোচটা করা, এরকম অ্যাপ্রোচ আমি মনে হয় খুব কম, আমি এক থেকে দুই জায়গায় দেখেছি, এবং সব ক্যাফেতে এরকম করে না, খুব রেয়ার আর কি। এটা দেশে দেখিনি, ইন্ডিয়াতে দেখেছিলাম এক জায়গায়, খুব কম আছে যে এরকম ভাবে আর কি গেস্টের সাথে কানেক্ট হয়। তো আপনি যে কানেকশনটা করেন, এটা কি সবাই কি পজিটিভ অ্যাপ্রোচে নেয় আপনার এখন পর্যন্ত, নাকি কেউ এটাকে একটু বিরক্ত ফিল করে? এটা আমার কাছে খুব খুব হেলদি লাগছে যে আমি একজন গেস্ট আসছে, এখন যেহেতু আমি আপনাকে চিনি, হয়তো এই কারণে আমার কাছে মনে হয়েছে। পর আমার মাথায় একটা কোশ্চেন ছিল যে এরকম অ্যাপ্রোচ যদি আমি সবার সাথেই করি, ইন্ডিভিজুয়াল আননোন পার্সনের সাথে, যে স্যার আপনার এটা কেমন আছে, সে কি বিরক্ত হবে? বাট এই অ্যাপ্রোচটা আসলে আমরা ডেভেলপ কিভাবে করতে পারি যদি আপনি ডেভেলপমেন্টটা, মানে আমার কাছে এটা খুব ভালো একটা কনসেপ্ট মনে হয়েছে যে আপনি যে এনগেজমেন্টটা করেন কাস্টমারের সাথে, নেক্সট টাইম কাস্টমার এই কারণে আসবে। এই জন্য আমার ওয়াইফ কিন্তু নেক্সট টাইম এখানে আসছে, কারণ ওর মাইন্ডে এটা ইয়েছে যে না, এখানে হাসান ভাই আছে, উনি খুবই ভালো জেন্টলম্যান, তো আমি এখানে আমার ফ্রেন্ডকে নিয়ে এখানে আমি খেতে পারি। ওটাতে ভালো অনেক অপশন ছিল, ওর অফিস বনানীতে, ও আসছে এখানে, ও বনে থেকে এখানে আসছে, বনানীতে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, বাট ওর ওর ইউনিভার্সিটি ফ্রেন্ডকেও একটা ভালো জায়গায় খাওয়াবে দেখে ও এই প্লেসটা চুজ করছে জাস্ট ফর ইউ। তো আমার কাছে মনে হয়েছে যে এটা একটা খুব ভালো সাবজেক্ট হতে পারে যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এই কমিউনিকেশন স্কিলটাকে আরো কিভাবে পলিশ করে ডেভেলপ করা যায়, আর এটা আসলে কতটা বেনিফিটেড আপনি হয়েছেন আর কি। আচ্ছা, কমিউনিকেশন স্কিল আসলে এমন একটা স্কিল আমি এখনো বিলিভ করি, আমি আমার সিনিয়র, আমার মেন্টর, আমার বস, ওনাদের কাছ থেকে এখনো শিখছি। এইটা এমন একটা স্কিল, এটার আমি বিলিভ করি যে দেয়ার ইজ নো এন্ড অফ, মানে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ, এটা কোনো এন্ড নেই। তো রাইট নাও মানে আমি যদি এখন আমার জায়গা থেকে কারেন্টলি আজকের ডেটে যদি বলি যে আমি আসলে কমিউনিকেশন স্কিলটা বিল্ড আপ করেছি কিনা, অবশ্যই করেছি। কিভাবে বিল্ড আপ করেছি যদি বলি, সেটা হচ্ছে গিয়ে যে আমি দুই ধরনের অ্যাপ্রোচই মানে মোটামুটি এক্সপিরিয়েন্স করে দেখলাম। একটা হচ্ছে গিয়ে ধরেন রোবোটিক অ্যাপ্রোচ, যেটা হচ্ছে আপনি এসেছেন, আপনাকে যে জাস্ট রোবটের মতো জিজ্ঞাসা করা যে স্যার হাউ ওয়াজ ইউর ফুড, আপনার ফুডটা ভালো ছিল। অ্যান্ড সেকেন্ড হচ্ছে গিয়ে যে বিকজ আই নো ইউ, এটা না, আমি আপনাকে গিয়ে জিজ্ঞেস করা স্যার হাউ ওয়াজ দ্য ফুড অ্যান্ড ইফ এনিথিং ওয়াজ দ্য প্রবলেম প্লিজ লেট মি নো। আমি আসলে চাই যে আপনি হার্ট থেকে আমাকে প্রবলেমটা বলেন, যেটা দিয়ে আমি হচ্ছে পরবর্তীতে আপনার এই এক্সপিরিয়েন্সটা যেন না হয়, এটা যেন আমি ডেভেলপ করে ফেলতে পারি। সো গেস্ট আসলে চাই কি, বা আসলে আমরা যখন কোথাও খেতে যাই আমরা আসলে চাই যে আমার কোনো কিছু একটা ভালো লাগেনি, কেউ এসে আমাকে যখন জিজ্ঞাসা করবে সে যেন আমাকে মন থেকে জিজ্ঞাসা করে,
কেউ যখন আমার সাথে কথা বলবে সে যেন মন থেকে কথা বলে। আমি যেটা বলছিলাম যে আমরা বাসার গেস্টকে কিভাবে ট্রিট করি, আমি যদি তাকে মানে ধরেন রোবোটিক ওয়েতে ট্রিট করি, আমার ধরেন পাশে আমার খালা এসে গেস্টকে তো আমরা এভাবে বলি যে খাবারটা কেমন হয়েছে, খাবারটা কেমন হচ্ছে, মানে একদম মন থেকে যে অন্তঃস্থল থেকে আসার যে ব্যাপারটা, সেইটা যখন আসলে ক্লিক করা যায় তখন কিছু গেস্ট দে উইল গেট ভেরি মাচ হ্যাপি। আর যাদের সাথে ক্লিক করে না, বাট দে উইল অ্যাকনলেজ যে না উনি তো আসলে চেষ্টা করছেন, কমিউনিকেট করেছে। এক একটা সিচুয়েশন বুঝতে হয়। মানে এটাই হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের আরেকটা পার্ট বলতে পারেন, যে সিচুয়েশন বুঝতে হয়। যেমন ধরেন আমি গেস্টকে যখন কোশ্চেন করবো বা গেস্টকে যখন আমি হ্যাপি করার ট্রাই করবো, আই নিড টু আন্ডারস্ট্যান্ড যে উনি কি আসলে ওই মুডে আছেন কিনা। যেমন ধরেন আপনি একটা খুব মিটিং করছেন, সো ওই মিটিং এ এসে আমি বারবার আপনাকে জিজ্ঞেস করি স্যার ফুড কেমন ছিল, স্যার খুব ভালো ছিল কিনা, ইউ আর ইন এ গুড মিটিং, সো আপনি আসলে একটু বিরক্ত ফিল করতেও পারেন। বাট আপনাকে বুঝতে হবে এই সিচুয়েশনেও গেস্টকে আপনার বলতে হবে যে স্যার আই এম টেকিং কেয়ার অফ ইউ। সো এইখানেও কিছু স্কিল থাকে, যে যিনি হোস্ট থাকেন হোস্টের সাথে পরবর্তীতে কথা বলা, তাকে ফোনে ফলো আপ দেওয়া, স্যার আপনি ওই দিন এসেছিলেন, ওই দিন ফুডগুলো সব ঠিক ছিল কিনা, আমি আসলে আপনাকে ওই দিন জিজ্ঞেস করবো বাট আপনি মিটিংয়ে ছিলেন, আমি ওইভাবে আপনার সাথে কথা বলতে পারিনি, ইট ওয়াজ মাই মিস্টেক, কথা বলা উচিত ছিল, সিচুয়েশনটা ওরকম ছিল না, স্যার আজকে আমি আপনাকে ফোন দিলাম, গুড সব কিছু। এই যে এক একজনের সাথে এক একভাবে কমিউনিকেশন করে তার সাথে একটা রিলেশন বিল্ড আপ করা, এইটাই আসলে এক ধরনের স্কিল ডেভেলপমেন্ট করতে হয়। তো মানে দিন শেষ হচ্ছে সবাই একভাবে নিবে না, ব্যাপারটা এমন না, বাট সবাই যেন ফিল করে যে না ইউ আর অ্যাকচুয়ালি এঙ্গেজড উইথ দেম। এটাই আসলে ব্র্যান্ড এঙ্গেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি বলি, আপনি তো একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করছেন, কাস্টমার যদি একটু ফিল করে যে ব্র্যান্ড সাথে এঙ্গেজ, তার সাইকোলজি ভাবে সে ইনভলভ হয়ে যায়, তখন তাহলে একদিন খেয়ে চলে যাবে না, এরকম আর কি ব্যাপারটা। রিটার্ন কাস্টমার এভাবে বাড়ে আর কি, আমার যেটা মনে হয়, যতটুকু আমি দেখেছি আর কি। থট এটা হয়েছে, যদি আমি রেস্টুরেন্টে, যেটা আমি দেখেছি অন্যান্য কিছু রেস্টুরেন্টের সাথে আমি কাজের জন্য দেখেছি, যে এরা 8 পাস এসসি পাসদেরকে না এখানে আপনার ওয়েটার বলেন, তারপরে এই লেভেলের জবগুলো দিচ্ছে। তো এইটা কি আসলে হেলদি? মানে রেস্টুরেন্ট জন্য, মানে আমি বলতেছি না যে রেস্তোরাঁদের কথা, আমি বলছি যারা রেস্টুরেন্ট ক্যাফে শপ, এদের যারা এসসি পাশে এখানে ওয়েটার নিচ্ছে, তারপরে আপনার মনে করেন এইচএসসি পাশেও নিচ্ছে, বাইরের দেশে মানে অনেক দূর থেকে আসতেছে। তো আমার একটা পয়েন্ট ছিল যেটা আমি এস্টাবলিশ করার চেষ্টা করতেছি, যে বেকার তো অনেক আছে, আমি ট্রিটমেন্ট করা আছে, অনেক মাস্টার্স কমপ্লিট করা আছে, চাকরি পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, সবাই বলে এদের বেতন স্যালারি কম, এটা কম। স্যালারি কেন কম? কারণ তাদের এই সেক্টরে কেউ চিন্তা করতেছে না যে এটা কিভাবে এস্টাবলিশ করতে হবে, ডেভেলপমেন্ট কিভাবে করতে হবে। যদি ওই সেক্টরটাও, মানে এই পরিষ্কারের যে ব্যাপারটা আছে, ক্লিনিং সেক্টরটাও যদি কেউ একজন ডেভেলপ করে, অবশ্যই তার স্যালারি বেটার হবে আমার কাছে, আমার যেটা মনে হয়। তাহলে তো রেভিনিউ জেনারেটরের উপর সবচেয়ে ইম্প্যাক্ট পড়ে, তাই না? যে একটা টিম যখন স্ট্রং থাকবে, তাদের সবার চেইন অফ কমান্ড, মানে আপনি মনে করেন এডুকেটেড, এখন আপনার নিচে যারা এসসি পাস, আপনার কথা শেষ বুঝতে তার যে টাইমটা লাগবে, এবং গ্রাজুয়েট বুঝতে কিন্তু কম টাইম লাগবে, তাহলে সে আপনার মতন থট চিন্তা করবে। আপনি যদি অ্যাবসেন্ট থাকেন, সে ওই পজিশনে থেকে আপনার মতন পারফর্ম করার চেষ্টা করবে, তার চিন্তা আসবে। আর বাকিরা কিন্তু করবে না, বাকিরা চিন্তা করবে এখানে ফাঁক ফোকর দিয়ে কিভাবে ইয়ে করা যায়, আপনার প্রবলেমস গুলাকে তারা ইগনোর করার চেষ্টা করবে। তো আমার থট ছিল, যেটা আমি অস্ট্রেলিয়া বা অন্য দেশে দেখি, আমার বাঙালি অনেক মাস্টার্স করতেছে ওখানে, করছে ওরা যে রেস্টুরেন্টে চাকরি করতেছে, ক্লিনিং এর জব করতেছে, অ্যাটেন্ডেন্সের জব করতেছে হোটেলে, ওখানে যদি করতে পারে, এখানে কেন পারতেছে না? অবভিয়াসলি গুড কোশ্চেন। এন্ড এইটা হচ্ছে অনেক বড় একটা, আমি বলবো ব্যারিয়ার। দেয়ার ইজ এ ব্যারিয়ার নো ওয়ান ক্যান সি। ইন্ডাস্ট্রি যে গ্রোথ নেই, ব্যাপারটা এমন না। 2014-তে যখন আমি স্টার্ট করেছিলাম, তখন আমার কখনো ধারণা ছিল না এখন এই ইন্ডাস্ট্রিতে যেমন হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন ভালো ভালো কোর্স হচ্ছে, ইনস্টিটিউট আছে, অনেক ছেলে পেলে হোটেলে দে আর ভেরি স্মার্ট, তারা কোর্স করছে, ডিপ্লোমা করছে, মানে তারা এখন ভালো ভালো ক্যারিয়ার করে একটা এমন ভাবে তৈরি হয়ে গিয়েছে যে তারা এখন জানে যে ওয়ার টু রান। দেন স্কিল ডেভেলপমেন্ট কোর্স হচ্ছে, বারিস্তা নিয়ে বিভিন্ন ধরনের ইনস্টিটিউট বাংলাদেশে, ঢাকাতেই অনেক ভালো ভালো, আই নো দেম, যে তারা আমার সিনিয়র, তারা খুব ভালো ভালো কোর্স নিয়ে পিপলদেরকে ট্রাই করছে স্কিল করার, কারণ বারিস্তা ইজ এ স্কিল জব। তো এরকম সেম গোস টু ফর দা মানে কিচেন যে শেফ কোর্স গুলো যেগুলো হচ্ছে, এগুলো ওই স্কিল জব। সো স্কিল ডেভেলপ হচ্ছে, পিপলস রেডি হচ্ছে, বাট আগ্রহ কয়জন হচ্ছে সেটা হচ্ছে কি কোশ্চেন। যেমন ধরেন আমি যদি বলি যে আমি পড়ালেখার পাশাপাশি ইন্ডাস্ট্রিতে জব করেছি, সো আমি এখন ধরেন এই জায়গাতে যখন এসেছি, সো আমি একটা সার্টেন লেভেল পর্যন্ত এসেছি। মোস্ট অফ দ্য পিপল আসলে জানে না 2025-এ এসেও যে এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে হলে কোন জায়গা থেকে স্টার্ট করতে হবে। যদি 2014-2025 আসলে লং ডিস্টেন্স, ইটস আ লং ডিস্টেন্স।
সো স্টার্ট যদি করতে হয়, যদি ক্যারিয়ার হিসেবে করতে হয়, হ্যাঁ। একবার এই ইন্ডাস্ট্রি আসলে কি চায়, ইন্ডাস্ট্রি না মানে সার্ভিস। আমি যদি একটুখানি ইন্টারফেয়ার করি, আমার কাছে মনে হয়েছে যে আমি যেটা বলছিলাম ওখানে আমি একটু কারেকশন করার কথা, আমার যেটা পয়েন্ট যেটা ছিল শুধু গ্রাজুয়েট না, আমি চিন্তা করছিলাম মনে করো কেউ গ্রাজুয়েট না, সে কোনো পড়াশোনা কিছু করে নাই, ঠিক আছে এসসি পর্যন্ত করছে, বাট সে কোনো ডিপ্লোমা করলো ফুড ইঞ্জিনিয়ারিং ডাইরেক্ট, বা ফুড ইঞ্জিনিয়ারিং করলো, বা সে হোটেল ম্যানেজমেন্ট করলো, বা কোনো জায়গায় শর্ট কোর্স করলো, সে ক্যাপেবল একটা হোটেল চালানো, যদি সে ক্যাপাবিলিটি তার মধ্যে থাকে সে চক করো, এমন না যে গ্রাজুয়েট হয়ে, বাট যেটা হইতেছে আমি যেটা দেখছি বেশিরভাগে, মনে করেন ঢাকার বাইরে দিনাজপুর থেকে একটা লোক নিয়ে আসতেছে, কারণ কি ওরা 8,000 টাকা দিয়ে রাখা যাবে, তারপরে সেই বান্দরবন থেকে আপনার বান্দরবনের বর্ডার থেকে নিয়ে আসতেছে 4-7-8 জন, মানে এদেরকে চাকরি দেবে, এদের এই যে নর্দায় ঘাটে বসেছে, ঠিক আছে? হ্যাঁ, তো এখন ওরা যদি ওখানে থাকতো লাভ কেন হতো, ওরা ওখানে কৃষি কাজটা করতো, কারণ ওরা যখন জানে দেখবে আমার ঢাকায় জব হবে না, তাহলে ওটাই ওদের কর্মসংস্থানের জায়গা, ওটাই ওরা ঢাকায় আসতো না, তাহলে ওরা ঢাকা আসতেছে, ওরা একটা জায়গা নিতেছে, একটা সবকিছু নিচ্ছে। আর যারা হচ্ছে একটু ভালো, তারা বেকার হয়ে বসে থাকে, কি করছে, তারা রিটার্ন যাচ্ছে গ্রামে, আর নয় তারা এই যে সৌদি চলে যাবে, কাতার চলে যাবে, তারা এখানে বেকার কিছু করতে পারতো, বাট ওই গ্যাপ, ওই জায়গাটা নষ্ট হইতেছে দেখে হচ্ছে না, সেটা আমি দেখছি। যেমন আমি জায়ান্ট কোম্পানিতে চাকরি করছি, ওখানে আমি বলছি অনেক জায়গায় যে অনেক অদক্ষ অযোগ্য লোক অযোগ্য জায়গায় বসে আছে, মাল্টি বড় বড় কোম্পানিতে এবং হাই পেড স্যালারিতে, 7 লাখ টাকা স্যালারিতে বসে আছে অযোগ্য লোক, চিন্তা করেন। তো এরকম লোক আছে, এবং এটা আমি বলবো অনেক সময়, হয়তো বা দেখতে পারবেন, আমি ডিরেক্ট বলবো কে, ঠিক আছে, কেন অযোগ্যটা প্রুফ সহ আমার কাছে আছে। তো কেন আছে, কারণ কি কেউ সার্টিফিকেট দেখে না, কেউ সে খালি দেখে কি মুখের ফাপড়বাজি, কেউ দেখে না একটা মানুষ মনে করেন অনেকে পডকাস্ট করতেছে, আমরা দেখতেছি বলছে আরে সেলস এভাবে হয়, সেলস এভাবে হয়, জ্ঞান দিচ্ছে, বাট আপনি ওটা দেখে বলছেন আরে লোকটা তো হেভি ট্যালেন্টেড, এই এত সুন্দর কথা বলতেছে সেলস নিয়ে, এটা আপনি তার ব্যাকগ্রাউন্ড দেখেন, সে কখনো 2 টাকা রেভিনিউ জেনারেট করে না। আপনি যখন কিছু করবেন না, মনে করেন আপনি একটা, আমি দেখছি আপনাকে, আপনি ইউনিমার্টের ফ্যান্টাস্টিক ইউনিভার্স সেফ টেবিলের জন্য এফোর্ট দিয়েছেন, দিন রাত এক করে আপনি হার্ড ওয়ার্ক করছেন, ক্রিসপি এইটা হ্যান ত্যান, এই জন্য তো আপনাকে আমার পছন্দ। আমি আপনার এফোর্ট দেখছি, আপনি আমাকে যে করেছেন এই টেবিল ভাইয়া এটা কবে হবে, এটা হবে না, হ্যান ত্যান হবে, আপনি আমাকে বলছেন। তো জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে আপনার ডেডিকেশন, আপনার হার্ডওয়ার্ক আপনাকে একটা ভালো পজিশন, ইনশাআল্লাহ আরো ফিউচার আরো বেটার জায়গায় নিবে। বাট প্রবলেম ইজ, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমরা বেশিরভাগই বাঙালিরা না, আমরা যারা মালিক পক্ষ আছে এরা একটু বেশি অন্ধ, এরা মনে করে যে, যেমন যদি সিম্পল বলি, অনেকখানি এইচআর এর উপর ডিপেন্ডেন্ট, এবং এইচআর কে কন্ট্রোলও করে না তারা ঠিক মতো। তারা করে কি, যে আমি 3 লাখ টাকা দিলাম, তুমি এখান থেকে আমার এই ডিপার্টমেন্টের লোক আনবা, ডিপার্টমেন্টে আছে 17টা চেয়ার, মনে করেন একটা কোম্পানির ঘটনা, এটা 17টা চেয়ার আছে, ওকে টার্গেট দিচ্ছে 3 লাখ টাকা দিচ্ছে, 3 লাখ টাকা স্যালারির মধ্যে তুমি ফিট করবে এখানে। এখন সে বলছে 17টা চেয়ার, সে অ্যাপ্রোচ করে নাই যে আমি 3 লাখ টাকায় 3 জন বেকার লোক নিব, যে 17 জনের কাজ করতে পারবে, আমি 3 লাখ 3টা লোক নেবো যে 17 জনের কাজ করে অ্যাপার্টমেন্ট বা যে কোনো সেল করতে পারবে। বাট সেটা না করে সে করবে 15,000 করে, ওটাকে 2,50,000 করে বলবেন 50 টাকা বাঁচাইছি, আমি 17 জন এমপ্লয় আনছি। এই 17 জন ফেল করবে, এই 17 বেশিরভাগ লোক দেখবেন এই অমুক দিনাজপুর অমুক তমুক জেলা থেকে আসছে, এসে হয়তোবা তারা কৃষি কাজ করতো বা অন্য কিছু করতো, ওখান থেকে অমুক তমুক বিষয়ে পড়াশোনা করে তারা দেশে ঢাকা আসছে, এসে এবং সার্ভাইভ করতেছে। মানে একটা যে বিল্ড আপ করবে, মানে এই মানে আচ্ছা আমি হায়ার করলাম, ধরলাম আমি দিনাজপুর থেকে আসছি, এর মানে এই না যে আমার মধ্যে কোনো আসলে ইয়ে নেই। হ্যাঁ, আপনি আমাকে গ্রুমিং করতে পারেন, ওটা অন্য অপশন, বাজেট ফর দ্যাট। হ্যাঁ, আমি লোক নিলাম, বাট তাদেরকে গ্রুমিং করার পিছনেও তো আমার একটা ইনভেস্টমেন্ট থাকবে, ওটাই গেল। বাট সেটা না করে আপনি 3 মাস পর তারা বের করে দিতে চান। আমার কথা হচ্ছে আপনি নিছেন 15,000 করে, বুঝলাম আপনি 17 জন নিছেন এবং ওদেরকে প্রেসার দিতেছেন, ভালো ভালো পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে নিছেন, যার ক্যাপেবল না, বা তাকে আপনি 2 কোটি 3 কোটি টাকার সেলের জন্য, অ্যাপয়েন্টমেন্ট সেলের জন্য মার্কেটে দৌড়াইতে বলতেছেন, ও পারবে? ও তো পারবে না। ওকে আপনি 6 মাস বা 1-1.5 বছর সময় দেন, ওকে গ্রুম করেন, ওটা করবেন না। এই ছেলেটা কি করে, ছেলেমেয়েটা গিয়ে 3 মাস করার পরে মার্কেটে অন্য কোম্পানি যাবে, সে তো বলবে যে আমি তো ওই বড় জায়ান্ট কোম্পানির চাকরি করে আসছি, আর ওই 3 মাসের এক্সপেরিয়েন্সটাকে সে মনে করবে কি যে আমি অনেক কিছু শিখে ফেলছি। এবং ওর ওই এই যে প্রবলেমটা, এই প্রবলেম ওর প্রত্যেকটা কোম্পানিতে যে দিয়ে আসবে, এবং সব কোম্পানি ভাবে আর ও তো ওই বড় কোম্পানিতে ছিল, ওকে নিয়ে এসেও তখন বলবে আমি ওই কোম্পানি করছি, আপনি নিবেন, তখন হয়তো 2,000 টাকা বেশি দামে ওখানে গেল, এরকম করে করে খালি মুভ করবে, ওর ক্যারিয়ার হবে না। তারপর একসময় ফার্স্ট্রেটেড হয়ে যাবে, আর কোম্পানিও দেখবে যে ওর একটা বাজে রেপুটেশন হবে। সবাই ও এখন ফিল করবে না, যখন 4 বছর এরকম 10টা কোম্পানি চাকরি হয়ে যাবে ওর, কারণ ওখানে সব জায়গায় 3 বছর করে সার্ভাইভ করতে পারবে। তো এইটাই আসলে মোরাল আমি দেখছি যে মার্কেটে যারা ভালো, আসলে রিয়েলি কোর অনেক ভালো ভালো লোক আছে। যেমন আমি আনিকা তাপসকে আপনি চিনেন, হ্যাঁ, ওকে তো নিজের যোগ্যতায় নাসির গ্রুপে চাকরি হয়েছিল যখন আমি ছিলাম, বাট ওর যে মানে আপনার
ক্লায়েন্ট হান্ট করার স্কিল, রাইট মানে আমি সবসময় বলি এটা, আমি সারা জীবন বলবো এই মেয়েটার মধ্যে আমি ডেডিকেশন দেখছি, মানে এরকম ডেডিকেশন আমি কারোর দেখিনি। ও জোর করে আমার কাছে কাজ নিত, এবং কি ও কম্পিটিটর মনে করতো আমাকে। ও সবসময়, আমি ওর অ্যাকশন গুলো বুঝতাম, ও সবসময় দেখবে ভাইয়ের কাছে তো হটলাইন, সেল তো ওখানেই আসবে, ও কিভাবে আমার কাছে ওটা নিবে, ওরা সবসময় ফোকাস থাকতো। ও সবসময় ওই যে ফেসবুকে লিড আসতো, ওদের সাথে রিপ্লাই দিত, মিয়া ভাই এটা কিন্তু আমার সাথে কম্পিট করতো। আমার এটা অনেক মজা লাগতো অ্যাজ এ লিডার। আমার কাছে মনে হতো যে যে এই একটা মানুষকে আমি এই 87 মনে আমি নাসিবুর থেকে 87 আমার ইয়ে ছিল, আর 100 জন ছিল পরে 87 ইন্টার্ন আমি নিয়েছিলাম। এর মধ্যে থেকে একজনকে আমাকে ক্যাপেবল মনে হয়েছে যে আসলে কাজ করতে মজা পায়, এবং ওর অ্যাচিভমেন্ট আমি ওকে দিছি, কোম্পানিও ওকে দিছে। তো এই যোগ্যতাটা কেউ না যারা ইন্টার্নশিপ পেড করতে চায়, ওটা পেড, পেইড ইন্টার্ন থেকে আনপেড যদি তুমি কোনো কোর্সও করো, বা আনপেড যদি একটা জায়গায় ট্রেনিং ফ্রি, ওই ট্রেনিংটা যাতে কাজে লাগে, ইফেক্টিভ হয়, এটা ইম্পর্টেন্ট। সো আমি কোর্সটা এই জন্য এরকম বানাইছি যাতে কোনো ছেলে পেলে পড়াশোনা যে করবে ফ্রেশার, ও যদি শুরু করে পড়াশোনার পাশাপাশি মার্কেটিং একটা কোর্স করতেছে, এখানে সব স্কিল আছে, সফটওয়্যার, এআই, কিভাবে আমরা কমান্ড দিই, মানে এটা তো অনেক বড় নিড হয়ে গেছে এখন বাংলাদেশের মার্কেটে, এআই কমান্ড দেওয়া অনেকে পারে না। সো এটার যে টেকনিকটা কি, কিভাবে দিলে, এগুলো পুরো ডিটেলস এই সব আমার কাছে এখানে আছে। এবং কি মাস্টার্স লেভেলের 8টা বই, যেটা ইউনিভার্সিটিতে শেখা হলো 5টা বই নেওয়া যায়, 3টে স্কিপ করে দেয়, যে কোনো আপনি 8টা থেকে 5টা নিতে পারবেন। আমি 8টারই ছোট 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 করে বেসিক জিনিস কেস দিয়ে দিচ্ছি, যেমন ইন্টারন্যাশনাল মার্কেটিং কি, তুমি যে কোনো একটা এন্টারপ্রেনার যদি এই গ্লাসটা সেল করতে চায়, ও বিদেশি মার্কেটে সেল করতে পারবে, ও চ্যানেলগুলো জানে, তারপর তো করতে করতে শিখে নেবে। বাট ও জানবে যে প্রথমে অ্যাপ্রোচ কি করতে হয়, বাইরে থেকে একটা প্রোডাক্ট আনতে হলে কি কি এলসি লাগে না কি লাগে, ইচ এন্ড এভরিথিং অ্যাজ এ এন্টারপ্রেনার যা যা লাগবে পুরো কোর্স আছে। ওই যে এন্টারপ্রেনার আমার গ্রাফিক ডিজাইন নেই, আমি নিজে পারবো করতে, কারণ আমি বেসিক জানি। এই কোর্সটা যে করবে সে বেসিক সব জানবে। এটা একটু লাগে, আমি একটু হ্যাঁ, যেমন ধরেন ফুড ইন্ডাস্ট্রিতে আমি যতদিন ধরে আছি, আর কিছু কিছু স্কিল ডেভেলপমেন্টের কথা বলি, মানে এটা হয়তো অনেকের মানে চিন্তাও থাকতে পারে, আবার আমি 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 যেখান থেকে চিন্তা করে আমি কিছু কিছু জিনিস স্কিল ডেভেলপমেন্ট করছি। যেমন ধরেন ব্র্যান্ড গাইডলাইন, যখন আমি একটা ব্র্যান্ড নিয়ে কাজ করছিলাম, কাজ করতে 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 আমি প্রথম যখন দেখছিলাম যে ব্র্যান্ড গাইডলাইন আসলে এভাবে করে, ব্রেইন স্টর্মিং করে, একটা ভালো এজেন্সি বা ভালো কোম্পানি এসে ওরা কি করে, ওরা একটা ব্রেইন স্টর্মিং করে যে আপনার ব্র্যান্ড গাইডলাইনের কালার প্যাটার্ন এমন হওয়া উচিত, একটা সিম্বল থাকা উচিত, প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার, এইভাবে করে অনেক ধরনের মানে হিউজ একটা কর্মযোগ্য থাকে। কিন্তু মানে ইটস নট লাইক, মানে আমরা এখন যেখানে বসেছি এইটা কিন্তু আসলে শুধুমাত্র একটা আর্কিটেক্ট মানে ফাইনাল যে আউটপুটটা দেখছি এটা না, এটার পিছনে কিন্তু অনেক মানে বিশাল বড় একটা মানে ব্রেইন স্টর্মিং আছে, যে কালার প্যাটার্ন কেমন হবে, কালারটা কেমন হবে, এই ওয়ালের কালারটা কেমন হবে, ইভেন মগের কালারটা কেমন হবে, আমার উপরে সিলিংটা কেমন হবে, এভরিথিং। মানে আপনি অ্যাজ এ গেস্ট হিসেবে এসে আপনি ঢুকে যেটা দেখবেন, এটা আপনার ফিলিংসটা কেমন হবে, যে আমি আসলে কেমন জায়গায় এসেছি। তো এই যে এই জিনিসগুলো যখন আপনি বুঝতে যদি চান, মানে আপনার যদি মনে হয় যে আমি এই জিনিসটা বুঝতে চাই, মানে শুধু ব্র্যান্ড ডেভেলপমেন্ট তো এমন ব্যাপার না যে আমরা শুধু মানে রেস্টুরেন্ট দিব, আমি ফুড সার্ভ হবে, হ্যাঁ ফুড সার্ভ হবে, ব্যাপারটা এরকম, বাট মেনু প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট। আমি আসলে কার জন্য করছি, কি করছি, টার্গেট, মানে অ্যাবসলিউটলি শাহরুখ ক্যাফে কলম্বিয়া, মানে এইখানে এত চমৎকার ভাবে এই জিনিসটাকে আসলে মার্চ করা হয়েছে, এবং যেটা আমি এখানে শিখছি এখন এবং দেখছি, এবং ওইটাকেই আমি এখন মনে করি, মানে এটা আমার এখন মনে হচ্ছে যে না, দেয়ার ইজ লট অফ লার্নিং, আরো অনেক কিছু শেখার আছে। তো এই যে এখান থেকে আমার যেটা আমি বলছিলাম স্কিল ডেভেলপমেন্ট কিভাবে করার চেষ্টা করছি, যেমন আমি এই যে এইগুলো যখন আমি বুঝতে পারলাম, তখন আমি চিন্তা করলাম যে আসলে একজন গ্রাফিক ডিজাইনার আসলে কিভাবে চিন্তা করে। ও চিন্তা করে কালার প্যাটার্ন নিয়ে চিন্তা করে, ও চিন্তা করে ফন্ট নিয়ে চিন্তা করে, ও চিন্তা করে যে মানে এই কালারের সাথে এই কালার যায় না, রেড ইজ ভেরি মাচ হাইলাইটেড, ভেরি মাচ অ্যাগ্রেসিভ, ইন দা আদার হ্যান্ড ব্লু ইজ অ্যানাদার সিম্বল অফ মানে কামনেস, এই ধরনের অনেক কিছু। এটা আমি জানলাম, এটা আমি বুঝলাম, এটা আমি নিলাম, নেওয়ার পরে আমি নিজে নিজে না মানে কি করলাম, ক্যানভা, যেটা আসলে আমার দরকার নেই, আমি না করলেও চলতো, এটা এটা কিছুই না। আমি ক্যানভাতে আস্তে আস্তে নিজে নিজে ঘটতে শুরু করলাম যে একটু দেখি না, মানে হোয়াট ক্যান আই ডু। ইন দ্য মিন টাইম আমি ট্রাই করছিলাম একটা নিজের ছোটখাটো ফুডকার্ট বিজনেস ডেভেলপ করার, বাট সামহাউ ওইটা খুব বেশি লং রান হয়নি, বাট আলহামদুলিল্লাহ মানে একটা চেষ্টা ছিল। তো ওই ধরনের কাজগুলো করতে গিয়ে আমি তখন ক্যানভাতে একটু আমি কিছুদিন ইয়ে করলাম, আমি কিছুদিন বিভিন্ন ধরনের কোর্স দেখলাম, আমি এসইও কিভাবে করে এগুলো দেখলাম, মানে হাউ ইউর মানে
অল দ্য পিপল অপারেশনের শুড নো সেটাই, মানে যারা আপনি যেটা নিয়ে কাজ করছেন সেটাই। প্রোডাক্টটা শুধু যতগুলো নেটওয়ার্ক কানেকশন আছে সবকটা কানেকশনের আপনার ওই যে বেসিক নলেজ থাকা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মেন ইয়েটা। যেমন আপনি তো এসইও কাউকে করাচ্ছেন, যদি আপনি এসইও কিভাবে করে এটা জানতে পারেন, একটা মানুষ আপনাকে বুঝালে আপনি বুঝবেন না ঠিক আছে ওই কাজটা ঠিক করতেছে, হয়তো আপনি বুঝবেন না ঠিক করতেছে না রং করতেছে, আপনার পারা দরকার নেই, এক্সপার্ট আপনি এক্সপার্ট করে দেবেন। অনেক কিছু অনেক হাব আছে, সব অনেক অপশন আছে, এভরিওয়্যার ইজ মানে lot of অপশনস। but the people actually working, they are not ambitious, they are not thinking about future, they are not thinking about this industry, they are thinking যে আমি ওই রেস্টুরেন্টে যাচ্ছি, ওই রেস্টুরেন্টে গিয়ে আমি খালি ধরুন আমি বাদ দিলাম মিরপুর একটা রেস্টুরেন্ট, আমি একজন ওয়েটারকে দেখলাম, গেলাম যে দেখলাম সেই ওয়েটার, বাট আমরা বলি ওয়েটার, আমরা সার্ভিস, সে কিন্তু সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার, ওয়েটার, সার্ভিস প্রোভাইডার, হ্যাঁ টার্মস হচ্ছে ওয়েটার বা সার্ভিস প্রোভাইডার, সার্ভিস প্রোভাইডার। সো তাকে আমি প্রথমে যখন দেখলাম যে সে একটা গেঞ্জি পরা, একটা কালো প্যান্ট পরা, পায়ে স্যান্ডেল, তাকে যে হায়ার করছে বা যারা তাকে নিচ্ছে সে হয়তো ভেবে নিচ্ছে যে এই ধরনের ছেলে পেলে দিয়ে রেস্টুরেন্ট চালাতে হয়। ইটস আ রেস্টুরেন্ট। When you are thinking about যে I am serving the people, I am making happy someone, তখন কিন্তু আপনি চিন্তা করবেন যে I shouldn't do this, he shouldn't wear this। তার একটা চমৎকার ড্রেস পরতে হবে, তার পায়ে একটা চমৎকার জুতো থাকতে হবে, তার কথা বলা, তার বাচনভঙ্গিতে পরিবর্তন আসতে হবে, তার বাচনভঙ্গিতে সে গিয়ে একটা মেনু দিয়ে সে দাঁড়িয়ে আছে, আর দুটো কথা বলতে দিবেন মানে কি খাবেন স্যার, ফুচকা খাবেন, দই খাবেন, চটপটি খাবেন, মানে আপনি যখন চিন্তা করবেন যে আমার এখন দরকার হচ্ছে মানুষকে হ্যাপি করা, মানে সার্ভিস ইন্ডাস্ট্রি, সেটাই আমার এমন একজন মানুষ দরকার যে আমার ব্র্যান্ডকে প্রেজেন্ট করছে ডাইরেক্ট কাস্টমারের কাছে, যে অর্ডার নিচ্ছে সে কিন্তু না, যে ওটা সেই কিন্তু ডাইরেক্ট ব্র্যান্ডকে কানেক্ট করতেছে, ওইখানে এস্টাবলিশমেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট, তাহলে তো ব্র্যান্ড এস্টাবলিশড হবে। সো আমাকে চাইতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার আসলে ডেভেলপমেন্ট করতে হলে আমার পিপল ডেভেলপ করতে হবে। আমি অনেক ভালো, আমরা ধরেন আমরা এখন ইদানিং তো ভাইরাল হওয়া খুব ইজি, মানে অমুক জায়গার স্ট্রিট ফুড ভাইরাল হয়ে গেছে, অমুক জায়গার রেস্টুরেন্টের একটা সিঙ্গেল খাবার ভাইরাল হয়ে গেছে, এভরিথিং ইজ পসিবল। মানে এখন যেহেতু ইন্টারনেটের যুগ, হঠাৎ করে যে কোনো কিছু, বাট স্টেবিলিটি কতদিনে, সেটাই অনেক এক্সাম্পল আছে। আবার এমনও আছে যে জিরো থেকে হিরো হয়েছে, বাট সাডেনলি একটা ফল ডাউন হয়। কেন হয়? কারণ আপনি পিপলকে আসলে বুঝতে পারছেন না, পালসটা হয়তো বোঝা উচিত। আমি যাদেরকে রিপ্রেজেন্ট করব তারা আসলে কিভাবে রিপ্রেজেন্ট হচ্ছে, তারা আসলে কি আমার ইন্ডাস্ট্রিতে কি চায়, ইন্ডাস্ট্রি চায় টু মেক আ গুড কমিউনিটি। অবশ্যই কমিউনিটিতে আপনাকে হয় পিপল গ্রুম করতে হবে, পিপলদেরকে বোঝাতে হবে যে এইখানে এন্ডলেস পসিবিলিটিস আছে, যারা এখানে আসলে কাজ, স্টুডেন্ট অবস্থায় কেন স্টার্ট করতে পারে না, স্টুডেন্টস আর ইয়াং, দে আর বোল্ড, দে আর হ্যাপি। যেমন আমি যখন যদি আমার ফ্যামিলির কথা বলি, আমি হলো ফার্স্ট জব শুরু করে হচ্ছে হলো দারাজে করে, জাস্ট নর্মাল একটা পার্ট টাইম জব ছিল, ওটা 2000 দারাজ ফার্স্ট 14তে মনে হয় 13-14তে, তখন জাস্ট ইউনিভার্সিটি যে ছোট ছোট ক্যাম্প, এখানে যে এফিলিয়েট মার্কেটিং ওরা ফার্স্ট শুরু করে আর কি, ব্রোঞ্জ সিলভার এরকম আপনার সেল করবেন, আপনার একটা পেজ থাকবে এরকম আর কি। তারপরে যখন নবরূপাই করি, ওটা তাও মোটামুটি কেউ টের পায় না, জায়গায় জায়গায় ইউনিভার্সিটি বোঝায় না। নবরূপাই ঈদের সময় 10 দিনের ছিল সেলসম্যান, ডিরেক্ট নবরূপাই আমি করি, এটা 2014 সালেরই ইয়াতে ঈদের সময় লাস্ট 10 ডেজ করি। তো আমার যখন এটা করতেছিলাম, অনেকে আমার ফ্যামিলি মেম্বার দেখছে আমাকে, যে নবর আসে দেখছে এটা করতেছে, এটা আবার পুপিরা, তারপর আমার আব্বু এরা বলছে ও তো নবরূপায় কি সব করে, এগুলো আমার প্রেস্টিজ, এটা না আমার কাছে না, ওটা কোনো প্রেস্টিজ নাই, আসলে আমি একটা চাকরি করতেছি, দিন শেষে আমি ওখান থেকে আমাকে একটা পাঞ্জাবিও দিচ্ছে, আমি ভালো অ্যামাউন্টের টাকা পাইছি, তো আমার কাছে ওইটা কাছে অনেক কিছু ওই সময়। তো ফ্যামিলিরাও এরকম সাপোর্ট দেয় না যে আমার বাচ্চাটা বা আমার ফ্যামিলি মেম্বার একটা জায়গায় কাজ করতেছে, কাজটা করতেছে, চুরি করতে করতেছে না, ভালো কাজ করতেছে, এখান থেকেও গ্রুম করবে, যেহেতু একটা স্টুডেন্ট ওইগুলো কাজ করতেই পারে, এখান থেকে আস্তে আস্তে শিখতেছে। বাট আমি তো ওগুলো ধরে সেলসটা ওখান থেকে তো শুরু, ওখান থেকে আস্তে আস্তে সেলসটা বুঝতে পারছি, কাস্টমার সাথে কমিউনিকেশন হয়েছে, আমারও তো অনেক জড়তা ছিল, আমি তো প্রথম থেকে ছোটবেলা থেকেই তো আমি কমিউনিকেট করতে পারতাম, আমি অনেক ইন্ট্রোভার্ট ছিলাম, পুরোপুরি কি বলে অনেক কম কথা বলতাম, একদমই মানে কারণ ফ্যামিলি গেস্ট আসলেও বাসায় আমি দরজার রুমে আটকে রেখে পড়তে বসে পড়তাম, আমি দুটো কথা বলবো হাই হ্যালো এটা সাহসও ছিল না এরকম আর কি। যখন আমি টুকটাক কাজ করলাম, পরিষ্কার ব্যুরোতে যে টিবেটের কাজ করা, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় জায়গায় ঘরে যে কোথায় কারিগরি শিক্ষা আছে, আস্তে আস্তে জড়তাগুলো নষ্ট হয়েছে, যখন ম্যাথ মার্কেটের সাথে সব মানুষের সাথে মিশছি আর কি রুট লেভেলে। তো আমার কাছে মনে হয় প্রত্যেকটা স্টুডেন্টদেরকে ছোট ছোট জবগুলো করা দরকার, এবং তখন থেকে বোঝা হচ্ছে আমার জব রেসপন্সিবিলিটি কি, যেটা অনেকে না বুঝে না, জব রেসপন্সিবিলিটি চলে আসে ঢাকায় দেখে, আমার কথা হচ্ছে হ্যাঁ আসুক করুক, বাট
কোম্পানির ওটা বুঝতে হবে যে আমি কাকে নিচ্ছি, কেন কি নিচ্ছে, তাকে আবার ফালাই দিতেছে। আমার প্রবলেম হয়ে যাবে 3 মাস করার পরে ওকে আপনি নিছেন অল্প টাকা দিয়ে, হয় আপনি বেশি টাকা দিয়ে ভালো লোক নেবেন যে একদম সব শেখা প্রথম দিনে পারফর্ম করবে, আর হয় হচ্ছে আপনি একদম নেবেন হচ্ছে তাকে আপনাকে সময় দিতে হবে, মিনিমাম 1-1.5 বছর সময় দিতে হবে। আপনি মনে করেন তোমাকে 3 মাস সময় দিচ্ছে, 3 মাসে তুমি কিছু করতে পারো না, 3 মাসে একটা ছেলে ফ্রেশার কি করবে? সে তো জব রেসপন্সিবিলিটি বুঝবে কার কাছ থেকে? আমি যদি রেস্টুরেন্ট বলি, আমি রেস্টুরেন্ট অনেক সুন্দর, মানে আমি অনেক সুন্দর করে করতে পারি, মানে হ্যাঁ। খুব চমৎকার, মানে যেরকম হয় এখন, এবং হ্যাঁ। সবাই এটাই চায় হুম। যে খুব চমৎকার ছবি তোলার জায়গা আছে, সবকিছু আছে, মানে হুম। এভরিথিং ইজ দেয়ার। বাট দিন শেষ হচ্ছে কানেকশনটা না আসলে পিপলের সাথে হয়। হুম। অ্যাম্বিয়েন্স ইজ গুড, এক্সপিরিয়েন্স ইজ নট গুড, তখন কিন্তু আপনি কানেকশন করতে করতে পারবেন পারবো না। আপনি যে ছেলেটার সাথে কথা বলছেন, যে মানুষটার সাথে কথা বলছেন, সেই মানুষটা আপনার দেখে ভালো লাগলো না। হুম। আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ ওই জায়গার খাবার মজা, ওই জায়গার ছবি তোলার ছবি তোলার জায়গা জায়গা আছে, আছে। কিন্তু আপনার কানেকশনটা হবে না। হবে না। এই কানেকশনটা করাটা হচ্ছে গিয়ে একটা পিপল তখনই করতে পারে যখন সে ফিল করতে পারে যে ওয়াই আই এম হিয়ার। হুম। কোম্পানি অলসো শুড ডু দিস, যে হ্যাঁ। আমি ওকে হায়ার করছি, ওকে আমার গ্রুম করতে হবে যে ওয়াই হি ইজ হিয়ার। ট্রু। সেলস জেনারেট সবাই চায়। একটা রেস্টুরেন্ট কেন বাড়বে? কারণ তার সেলস জেনারেট হচ্ছে না, হ্যাঁ। সে একটা হচ্ছে জগৎটা কস্ট অফ লেবার অনেক বেড়ে গেছে, হ্যাঁ। বাট কস্ট অফ লেবার যখন বাড়ে, তার পাশাপাশি তাকে বুঝতে হবে কস্ট অফ লেবারটা বাড়ার আরেকটা কারণ হচ্ছে তার স্কিল ডেভেলপমেন্টটা জিরো। স্কিল ডেভেলপমেন্টটা বাড়াতে হবে। দেন ইউ ক্যান গেট দ্য মানে অ্যাকচুয়াল রেজাল্ট। এজ এ রেজাল্ট প্রবলেম থাকবে, but আমি এখন Problem বলি থাকবে, যে হ্যাঁ। পিপল হায়ারিং ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট জব ফর দিস ইন্ডাস্ট্রি টিল নাও। লোক আছে, কারণ ঢাকাতে তো অনেক HSC লোক। পাস করা ছেলে অভাব নাই। অভাব। আর সবাই চায়। বাট প্রবলেমটা হচ্ছে এখন ধরেন সবাই এই ইয়ার 2025 এর কথা বলছি, সবাই সোজা কথায় চলে আসে যে আমাকে এই থেকে এই আওয়ার ডিউটি 9 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করবো, আমার এই স্যালারি হবে, এই প্যাকেজ হবে, আমি Fixed. করবো না করলে করবো না। করবো না। বিকজ অফ হোয়াট? বিকজ অফ সবাই চিন্তা করে যে এই টাকা পয়সার ব্যাপার আর হচ্ছে গিয়ে এই আমার টাইমিং এর ব্যাপার, এইটাই হচ্ছে গিয়ে আমার জব। জব। বাট হোয়াট এভার আদার্স, সেটাই। তুমি এই যে 12 ঘন্টা করবা বা 9 ঘন্টা যে প্যাকেজে তুমি আসো, তোমার আউটপুটটা কি? আমি অর্ডার নিতে পারি, দ্যাটস নট দ্য স্কিল, দ্যাটস বেসিক। বেসিক। বাট আমি গেস্টকে গুড এক্সপিরিয়েন্স দিতে পারি, দ্যাটস দ্য স্কিল, ট্রু। এটাই হচ্ছে মেন পয়েন্ট। রাইট? এটাই। অর্ডার নেওয়াটা আমি কখনো স্কিল মনে করি না। আমি কফি বানানোটা স্কিল হতে পারে, বাট আমি কফি বানানো, আমি ধরেন অ্যাজ এ বারিস্তা আমি কি করি, কফি বানাই, কফি বানানোর পর আমি গেস্টের টেবিলে যাই। এখন ঢাকার যে হয়ে গেছে বারিস্তা মানে হচ্ছে সে শুধু কফি বানাবে, বাট হোয়াট নেক্সট? ইউ আর এ গুড বারিস্তা, তুমি কফি বানানো, কফি বানানোর পরে গেস্টের টেবিলে যাবে, হোয়াট নেক্সট? গেস্টকে কি কি বল, আমি বলতে পারি না যে স্যার আই এম দ্য বারিস্তা হু মেড ইউর কফি, সো ইউ লাইক ইট, যদি পছন্দ না হয় স্যার আই এম দ্য ফেভার, ট্রু। আমি আপনাকে আবার মেক করে দেবো, বাট আমি অনেক মন থেকে বানিয়েছি আপনার জন্য, হাউ ওয়াজ ইট? তো এইটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল, বাট Example. দিস ইজ দ্য মানে কোর ভ্যালু। True, true, হ্যাঁ, এটা আসলে core value, core value, যেকোনো সেলস, যেকোনো যেকোনো sales, সেলস এর আসলে কোর ভ্যালুটাই হচ্ছে গিয়ে, আমি যদি চিন্তা করি যে ওনার সাথে আমার কানেক্ট করতে হবে, এই ইন্ডাস্ট্রিতে এটা খুব দ্রুত বোঝা যায়। ধরেন আমি অন্যান্য আপনি যে ইন্ডাস্ট্রিগুলোর কথা বললেন, যারা হচ্ছে টিভি সেল করে বা ফ্রিজ সেল করে, তাদের হয়তো টিজিটা একরকম থাকে, বাট এই ধরনের ইন্ডাস্ট্রিতে টিজি কিন্তু হচ্ছে ফ্রম দ্য মানে স্ট্রিট টু দ্য একদম টপ। টপ। আপনি এখন প্রত্যেককেই হ্যাপি করতে হবে, মানে আপনার রেস্টুরেন্টে যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে। হ্যাপি করতে হবে। সেটাই। ইউ ক্যান্ট সে যে স্যার সরি আমি আপনাকে সার্ভ করতে পারবো না, না, এটা তো সম্ভব না। হ্যাঁ। রাইট? তো আপনার আসলে স্কিলটা হচ্ছে ওই জায়গাতে ডেভেলপ করতে হবে। আমরা রেস্টুরেন্টে যাই, খাই, আমাদের তো আর বিনোদনের জায়গা নেই, অনেস্টলি স্পিকিং বিনোদনের জায়গা নাই। এটাই বিনোদন। এটাই এখন বিনোদনের জায়গা। তো এখন বিনোদনটা কি? বিনোদনটা হচ্ছে আমরা স্ট্রাকচারাল বিনোদনের ব্যবস্থা করছি, ছবি তোলার জায়গা করছি, ফটো বুথ করছি, অনেক ধরনের মানে Ambience দিয়ে, অ্যাম্বিয়েন্স করছি, বাট যেই পিপলরা কাজ করছে, যারা কাজ করছে, তারা আসলে কি ধরনের কানেক্টেড হতে পারছে পিপলদের সাথে, ওইটা কি কখনো আমরা মানে ও কিভাবে ডেভেলপ হবে বলে? সেটাই। কারণ ওকে দাঁড়া করানো হচ্ছে, তুমি শুধু সেটাই। আর অর্ডার করবে, শেষ। তোমার কাজ হচ্ছে এইটা টাইম টু টাইম আসবে, এটা করবা। আমার কথা হচ্ছে ওই জায়গায় যে ওকে যদি একটু গ্রুম করা যায়, 3 মান্থে যদি আপনি সময় নেন, 3 মাস আমার এই ছেলেটা সুন্দরভাবে গ্রুম করবে, ওই স্কিলটা ডেভেলপ করবে, তারপরে পারফর্ম করা শুরু করবে। বাট ওই টাইমটা যদি ওকে না দিয়ে আপনি যদি হুটহাট করে 10 দিন 12 দিন আগে হচ্ছে না, ওকে পারতেছে না, কথা বলতে পারে না, তাহলে তো হলো না। ও তো ফ্রাস্ট্রেশন এই জায়গা থেকে আসে, তখন তারা মানে কোথাও আর কি ওরা সার্ভাইভ করতে পারে না। এবং এটা হয় মানে আমরা লট অফ পিপলের সাথে কাজ করে এক্সপেরিয়েন্স বলতে পারি যে এটা হয়। কিছু মানে কিছু হিউম্যান অ্যাক্টিভিটিস থাকে যেটা আসলে সত্যি কথা বলতে গেলে মানে পারিবারিক
থেকে আসে, আচ্ছা, পরিবার হ্যাঁ। থেকে আসে, হ্যাঁ। যেমন যেমন হ্যাঁ। কিছু মানুষ থাকবেই, মানে থাকবে। হসপিটালিটি এর মধ্যে আসে না, আসবে, হ্যাঁ না, ওটা দে আর আসবে। লাইক রোবট, রোবট, মানে দে ক্যান্ট স্মাইল, Smile, মানে আপনি হ্যাঁ। তাদেরকে ট্রেনিং দিচ্ছেন, আপনি তাদেরকে বোঝাচ্ছেন, আমরা ট্রেনিং করি, আমরা So আমি, হ্যাঁ, হয় না। হয় না। তো আমি ওইটাই জানতে চাই, যারা হয় না, আমার তো হাতে অপশন আছে, যেটা সবাই বলে যে বাংলাদেশের মার্কেটে চাকরি নাই, অনেক বেকার বসে আছে। তো আমার কাছে যারা ক্যাপেবল না, মানে কথাই বলতে পারে না এবং কথা বলার টাকা চেষ্টা করছে, পুশ করতেছেন, তারপরে একটা সে 2 দিনে বুঝতে পারতেছে না বা একটা ওয়ার্ডও বলতে পারতেছে না, তাকে তো দরকার নাই ইন্ডাস্ট্রিটা। সে অন্য কাজ করবে। এখানে ভাই একটা সে হ্যাঁ। তখন লাইফে, কেন বলতেছি, ওই মানুষটা সে লাইফে নিজেই বুঝে সার্ভাইভ করে চলে আসতে পারবে। সে জানে যে আমি এইভাবে পারতেছি না, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সে গ্রুম হয়ে আসবে। সবাই কিন্তু ঠেলে আপনি ইমপ্রুভ করতে পারবেন না। হ্যাঁ, বাট এই ইন্ডাস্ট্রিটা মজার এটার কারণে হ্যাঁ বলেন। স্কিল অনেকগুলো, হ্যাঁ। মানে আপনি যে শুধুমাত্র কথা বলার স্কিল আছে, আপনাকে বুঝতে হবে, যেমন আমি কথা বলতে পারি বা আমি হয়তো সেল করতে পারি, দেন আই শুড গেট অ্যাট দ্যাট পয়েন্ট। বাট আমি যদি ওটা স্কিল মনে করি যে না, আমি হয়তো স্কিল না, বাট এই ইন্ডাস্ট্রিতে অনেক অপশন আছে, ব্যাক অফ দ্য হাউস, মানে কিচেনে কাজ করি, আমি কিচেনে কাজ করি, লেটস ডু দ্যাট, কিচেনে কাজ করি, আমি বারিস্তা স্কিল শিখি, আমি হচ্ছি ধরেন কিচেনের মধ্যে অনেক ধরনের আছে, হট কিচেন, কোল্ড কিচেন, মানে এইভাবে আমি অনেকগুলো কিচেন bakery। আমি ওইখানে ডেভেলপ করি। হ্যাঁ। মানে এই ইন্ডাস্ট্রি কখনোই ছোট অফার নিয়ে এই ইন্ডাস্ট্রি আসলে চলে না, সেটাই। অফার করে না। এই ইন্ডাস্ট্রিতে অনেক স্কিল ডেভেলপমেন্ট করা দেখা যাচ্ছে, যায়। এইভাবেই আসলে বাংলাদেশে আজকে থেকে চিন্তা করেন 30 বছর আগে আপনি যে বেকারিগুলোর খাবার খেতেন, বেকারি মানে এলাকার যে বেকারিগুলো ছিল, ওইখানে যে ড্রাই বিস্কুট, ড্রাই কেক, এগুলো যখন আমরা খেতাম বা আমরা দেখেছি, এলাকার অনেক পুরাতন বেকারিগুলো, ওইখানকার মানুষজন তো আসলে সেল করার জন্য বসেনি কখনো, ওরা বিস্কুট বানাতো, কেক বানাতো, ওই এলাকার মধ্যে কেক খেয়ে মানুষ মজা পেতো, মানুষ ঘুমনি খেয়ে ঘুম লেগে পড়তো। তো ব্যাপারটা হচ্ছে ওরকম, যদি আমার মনে হয় যে আমি খুব ভালো রান্না করতে পারি, আমার রান্নার প্রতি একটা শখ আছে, আমি শিখতে চাই, হুম। ইউ ক্যান ড্রাইভার, আগে তো বুঝতে হবে আমি কি চাই, আগে বুঝতে হবে ইন্ডাস্ট্রি কি অফার করে। আপনি অফার গুলাকে বুঝেন, যদি বুঝতে পারেন যে না আমি আসলে খুব ভালো, মানে আমি খুব ভালো সেমাই বানাতে পারি, মানে আপনার ডেজার্টের প্রতি একটা আগ্রহ থাকতেই পারে, সো ইউ ক্যান মুভ টু দ্য ডেজার্ট সেকশন, ট্রাই করেন, চেষ্টা করেন। সেটাই। এইখানে আসলে পিপল যারা আসে, দে ডোন্ট থিঙ্ক, দে জাস্ট নিড টু ডু সামথিং। সো হচ্ছে হোটেল ইন্ডাস্ট্রিতে যেরকম যে যারা ট্রেনিং করছে, যারা কোর্স করছে, যারা দেশে বাইরে যাচ্ছে, যারা হোটেলে করছে, বড় বড় হোটেলগুলোতে কাজ করছে, ভালো ভালো ব্র্যান্ডগুলোতে কাজ করছে, ভালো ভালো রেস্টুরেন্টে কাজ করছে, তারা একটা সময় গিয়ে হয়তো বুঝতে পারছে, বাট ইন দ্য মিন টাইম পুরো ইন্ডাস্ট্রি আসলে যেভাবে চলছে, মেজরিটি অফ দ্য পিপল তারা আসলে ওই জিনিসটাকে আসলে নিতে পারছে না, কারণ মাইনরিটি যেই পিপলটা, এরা হয়তো একটা সময় স্কিল ডেভেলপ করে, মোস্ট অফ দ্য পিপল দেশে বাইরে চলে যাচ্ছে। ওকে। মোস্ট অফ দ্য পিপল দেশের বাইরে, যে আপনি যে বলেন দেখছি কাজ করছে, হ্যাঁ। এই ইন্ডাস্ট্রিতে আমার সাথে মোস্ট অফ দ্য পিপল এখন দেশের বাইরে, ঢাকা মানে ঢাকাতে যারা কাজ করছে, যারা ইয়ে করছে, এরা আসলে মানে ভবিষ্যৎ চিন্তাটা, আমি এখনো চিন্তা করি যে আসলে আমার ফিউচারটা 5 বছর পরে আমাকে আরো বেটার জায়গায় যে নিব, আমার কি কি ডেভেলপ করা দরকার। আমি আজকে যে বসে যে কথাগুলো বলছি, এইটার ফাইনালটা আউটপুটটা কিন্তু এখনো না, আরো লং ওয়ে টু গো। মানে ইভেন তো আমার যে মার্কেট লিডার আছে, তারা এখনো পর্যন্ত তাদের কাছ থেকে যেই ধরনের শেখার আমার স্কোপ আছে, সেইটাকে শিখতেই হবে আমার, এটা হচ্ছে আমাকে ডেভেলপ করতে হবে। তো এরকম সেম প্রত্যেকটা মানুষকে, যে ছেলেটা দিনাজপুর থেকে আসছে, আমি বিলিভ করি আপনার ভিডিওতে যারা দেখবে, যে ছেলেটা দিনাজপুর ঢাকা থেকে যেই আসছে না কেন, তাকে আসলে বুঝতে হবে আমি রেস্টুরেন্টে চাকরি করছি, বাট রেস্টুরেন্টে চাকরি করাটা মানে আমার চাকরি না, এইটা আমার ক্যারিয়ার। অবশ্যই যখনই ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন, আমি তো অন্য ক্যারিয়ারে মুভ করতে পারতাম, সুইচ করতে পারতাম, অবশ্যই I was strict in this industry because of I found মানে ফান, ভালো লাগে সেটাই। ইভেন তো এখানে টাইম নিয়ে কোনো ইস্যু থাকে, কারণ আপনি তো মজা পাচ্ছেন, কাজটা একটা মজা থাকে, আপনি অ্যাডপ্ট করে ফেলছেন। যেমন আমি চেয়ার বেচতে মজা পাই, আমার প্লাস্টিক চেয়ার বেচতে ভালো লাগে, আমি এখনো বেচি প্লাস্টিক চেয়ার, কারণ ওটা আমার বাসায় ওই চেয়ারটা এখনো আছে, কারণ আমি চেয়ার, আমার কিন্তু গেমিং চেয়ার আছে, তারপর আমি চেয়ারে বসি, কারণ ওটার মধ্যে আমার কানেক্টেড হয়ে গেছে। প্রতিদিন লার্নিং, আমি প্রতিদিন প্রতিদিন আমি শিখি, আমি আমার বসকে বলি যে নতুন এলিমেন্টস আমি প্রতিদিন চেষ্টা করি। ইভেন তো এখনো পর্যন্ত আমি হয়তো বকা খাবো, বাট আমি বুঝতে হবে যে এটা হচ্ছে আমার লার্নিং, আমার শিখতে হবে। আচ্ছা, আমার একটা ফানি কোশ্চেন আছে এখন, ফানি কোশ্চেন এটা হচ্ছে, মনে করেন যে কর্পোরেটে আমি কর্পোরেট সেলস করব, ফুড সেল করব, তো
তো আপনি এরকম কোনো সেল করেছেন কখনো কর্পোরেটে, যেরকম মনে করেন আমি একটা বক্স কর্পোরেট বক্স করবো, একটা মেনু থাকবে, মনে করেন কোন একটা রিয়েল ইন্ডাস্ট্রি, তাদের তো অনেক সেমিনার হয় প্রতি বছর শেষেও, তাদের প্রতি মাসেই হয়, প্রতি মাসে তাদের যারা টার্গেট অ্যাচিভ করে তাদেরকে নিয়ে সেমিনার করে তারা নিজেরাই তাদের এমপ্লয়ীদের, তখন প্রায় ডিপার্টমেন্ট ওয়াইজ প্রায় 300-400 জনের অর্ডার আছে, বাল্ক অর্ডার। অনেক স্কুলের অনেক ইভেন্ট হয়, যেমন যে কোনো স্কুল ইউনিভার্সিটিতে, যে আমার 500 পিস ফ্রাইড চিকেন আর এটা লাগবে, হ্যাঁ রাইস আইটেম, একটা সেট মেনু লাগবে। তো এই অফারটা কিভাবে দেন? এটা কি ডিসকাউন্ট দিয়ে দিয়েছেন তার, নাকি এমনি ডিরেক্ট অফার দিয়েছেন আর এটা ভাবে না? এই অ্যাপ্রোচটা কিভাবে মানে অ্যাপ্রোচটা কিভাবে, যেমন আমি চেয়ার বেচতে যাই, নিড আছে একটু জানি, খাবার তো অনেক অপশন আছে, সো আপনি কিভাবে কানেক্ট করেন এই এই কর্পোরেট সেক্টর গুলোকে? আবারও বলি, সেল হয় এখানে কর্পোরেট সেক্টর? হ্যাঁ অবশ্যই অবশ্যই, এখানে আলহামদুলিল্লাহ সেল হয়। আমরা মোটামুটি ভালো ভালো কিছু কর্পোরেটসদের সাথে আমরা কাজ করছি, আমাদের ফুড যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো প্রথম ব্যাপারটা হচ্ছে অ্যাপ্রোচ যদি বলেন, আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা ওয়ান অফ দ্য রিনাউন্ড ব্যাংক ঢাকা, ওনারা এসেছিলেন জাস্ট হচ্ছে দেখতে যে এখানে আসলে কি ধরনের অপারেশনটা কিরকম হয়। তো এখন ধরেন ওনাকে আমি জাস্ট ফুডটা অফার করলাম, ব্যাপারটা এমন না। হ্যাঁ, মানে প্রথম থেকে গাইডলাইন, মানে আপনি একজন কর্পোরেট আসলে কি চায়, একজন লোক মানে একটা কর্পোরেট অফিস কি চায়, তাকে গাইড করা যে স্যার আপনি কি চাচ্ছেন, আমি কিভাবে আপনাকে অ্যাসিস্ট করতে পারি, স্যার আমার এই ফুডগুলো আছে, এইটা আপনার ভালো লাগবে, ডিসকাউন্ট, মানে এইগুলো হচ্ছে পরে। ফার্স্ট ব্যাপারটা হচ্ছে হাউ অ্যাকচুয়ালি ইউ ক্যান গাইড দেম, যে স্যার আপনি কি ধরনের প্রোগ্রাম করতে চাচ্ছেন, মানে লাইক আপনার 20 জন, 10 জন, 15 জন, বা আপনার অফিসে আমি খাবার পৌঁছাবো, আপনার অফিসে যে খাবারটা পৌঁছাবো স্যার কিভাবে আমি পৌঁছাবো, মানে এই যে পুরো ব্যাপারটা তাকে গাইড করা, এটা হচ্ছে কি প্রথম আসলে হওয়া উচিত, যে গাইড করা, একজনকে গাইড করে দেন তাকে বোঝানো যে স্যার আমার কাছে এই গাইডলাইন অনুযায়ী এই প্রোডাক্টগুলো আছে, আপনি কি ধরনের খুব পছন্দ করেন, মানে ক্যারি করা ইজি, তারপর ওখানে যারা খাবে ওটা একটা জায়গা অফিস হবে। হ্যাঁ, আপনার কাছে যখন ফুডটা আমি দিব, আপনার স্টার্টার কি হবে, মেইন কোর্স কি হবে, ডেজার্ট কি হবে, এই যে মনে করেন তার ভ্যালুটা বোঝা, তার ভ্যালুটা বুঝে তাকে তারপর দিয়ে অফার করা যে স্যার আমার কাছে এই অফার আছে, এন্ড তাকে বলা যে আমি আপনার জন্য এর থেকে বেশি কিছু করতে পারবো। আমি কিন্তু এখানে ডিসকাউন্টের কথা বলছি না, আমি বলছি যেমন ধরেন গেস্ট বললো যে আমি চাচ্ছি যে আপনার এখানে কফি তো পাওয়া যায়, আমি হচ্ছে এই কফিটা অ্যাড করে নেবো, অবভিয়াসলি সো দেয়ার ইজ এ অপশন, যেটা আমার কাছে হয়তো আছে, আমার কাছে নেই, আমি যদি করতে না পারি সেটাও আমি তাকে বলা যে আমি তো এটা করতে পারবো, বাট ইনস্টেড অফ দিস আমি আপনি ওটা করতে পারবো। সো এই যে ভ্যালুটা বুঝে তাকে অফার করা, এটা আসলে হওয়া উচিত প্রথমে, দেন হচ্ছে কি আমরা মনে করেন তারপরে আসে হচ্ছে কি বিভিন্ন ধরনের অফার, দেন ইট ক্যান বি ডিসকাউন্ট, ইট ক্যান বি লাইক যে স্যার আমি বাই ওয়ান গেট ওয়ান, মানে এইটা অনেক কিছু অফার, কারণ একজন কর্পোরেট তো সে এই পুরো এরিয়া গুলশান এরিয়াতে যদি বলি, সে যে কোনো জায়গা থেকে খাবার নিতে পারে, সে আমার কাছ থেকে কেন নেবে? অবশ্যই আমার প্রথম কাজ হচ্ছে তার ভ্যালুটা বোঝা, সেকেন্ড কাজ হচ্ছে আমার প্রোডাক্ট যে ভালো এটা আপনার 100% কনফিডেন্স কথা। হ্যাঁ, আমি এমনও করেছি যে বসিয়ে রেখে স্যার ইউ ট্রাই দিস ওয়ান ফার্স্ট, দেন ইউ টেক দ্য ডিসিশন। ওকে, তাকে ইনস্ট্যান্ট মনে করেন একটা খাবার ট্রাই করলেন, যে স্যার ট্রাই করে দেখেন, দেন ইউ টেক দ্য ডিসিশনস যে আসলে ইজ ইট ওল্ড, তারপরে গিয়ে আমি একটা ডিসিশন কোনো ইজি হয় যে হ্যাঁ আমার ফুডটা ভালো ছিল। আর যদি এরকম হয়, মনে করেন আপনার চিন্তা করলেন যে আপনার কর্পোরেট মার্কেটে একজন লোড নেবেন, যে হচ্ছে আসেনি আপনার কাছে কাস্টমার, এখন আমরা যে হার্ন করবো ডিরেক্ট, এটা কি সম্ভব ডিরেক্ট? মনে করেন আমি মনে করেন নাপানাতে বা অন্য যে বড় বড় এখানে আরো অনেক কোম্পানি আছে আশেপাশে, কোনো একটা কোম্পানিতে যে আমি মেনু নিয়ে গেলাম, ওটা কি তারা পজিটিভলি নেয়? যে আমি কখনো করি নাই, বাট হ্যাঁ এইটা পজিটিভলি আসলে অবশ্যই নেয়, ইফ ইউ ক্যান প্রেজেন্ট ইউর সেলফ লাইক ইন দেয়ার ওয়ে, মানে এটি হওয়া উচিত না। যেমন ধরুন আমি যদি জিপিতে যাই, আই শুডন্ট গো ইন একটা লাইক যে স্যান্ডেল পরে গেলাম, গেঞ্জি পরে গেলাম, প্রেজেন্টেবল হওয়াটা ফার্স্ট অফ অল হচ্ছে এটা। দেন হচ্ছে গিয়ে যে আমি আসলে বুঝতে হবে যে আমি যে ব্র্যান্ডটাকে ক্যারি করছি, মানে আমি 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 রাইট যে ব্র্যান্ডটাকে ক্যারি করছি, আই হ্যাভ টু বি কনফিডেন্ট যে আমার প্রোডাক্ট তো ভালো, আমার কফি ভালো, আমার ফুড আইটেম ভালো, আমার আইটেমগুলো ভালো। সো আমি যখন তাদেরকে অফার করবো, আই উইল বি কনফিডেন্ট যে আপনি আমার এই আইটেমটা ট্রাই করতে পারেন। তখন কি খাবার নিয়ে যায়? খাবার তো আর নিয়ে যাওয়া সম্ভব না। হ্যাঁ, না খাবার নিয়ে যাওয়া এটা আসলে ট্যাকটিক্স। যেমন আমি হোটেল যখন জব করেছি তখন হচ্ছে বিভিন্ন কর্পোরেটে যাওয়ার সময় খাবার একটা নিয়ে যেতে হতো, স্যার জাস্ট ট্রাই আওয়ার ফুড, ছোটখাটো জিনিস, হ্যাঁ ছোটখাটো জিনিস যেটা ক্যারি করা যায়, এটা এখানে যে কোনো জায়গায় করা যেতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে আমি কার সাথে যাচ্ছি, কোথায় যাচ্ছি, আমাকে তখন ওই মুহূর্তে একটা ইনস্ট্যান্ট ডিসিশন দেওয়া হচ্ছে, আমি গেলাম খাবার নিয়ে গেলাম। বড় একটা জায়ান্ট গ্রুপ জানি যে এখানে এরকম আর কি এমপ্লয়ি আছে, বাল্ক এমপ্লয়ি বড় আছে, হতে পারে, এটা হতে পারে। এটা কি মূলত অফারটা কি এইচআর কে দেয় নাকি
নাকি মার্কেটিং টিমকে দেয়? এইটা আসলে সবসময় যে সব কোম্পানিতে এইচআর কে পাওয়া যাবে ব্যাপারটা এমনও না, মার্কেটিং এর ম্যানেজার ওনাকেও পাওয়া যাবে আচ্ছা, ব্যাপারটা আচ্ছা। এমন না, বাট ইফ ইউ হ্যাভ গার্ডস ইউ ক্যান আস্ক ফর দেম অ্যান্ড দে উইল রিপ্লাই। মানে whenever it happened, but it happened. আপনি গিয়েছেন, আপনি আপনার অফার দিয়েছেন, আপনি প্রেজেন্ট করেছেন, আপনি হয়তো তাকে পাননি বাট আপনি পাস থ্রু করেছেন। প্রত্যেকটা কোম্পানি কিন্তু আসলে এন্টারটেইনমেন্ট কিন্তু সামহাউ খোঁজে, করে তো একটা ডিপার্টমেন্ট হয়তো খুঁজে যাচ্ছে চলাচ্ছে বাইরে কিছু খাই। সো ধরেন আপনি হয়তো ওই কোম্পানির ম্যানেজারকে কিছু করতে পারেন, আর আমি পারিনি, বাট হয়তো ওই ফ্রন্ট অফিসে গিয়ে আমি এখন বলে এসেছি যে যদি কখনো ইফ ইউ লুক ফর সামথিং গুড ফুড প্লিজ ট্রাই আস। ওকে তো উনি হয়তো সামহাউ ওনার ডিপার্টমেন্ট বা ওনারই ধরুন ফ্রেন্ড সার্কেল, কিন্তু উনি একদিন বলে যাচ্ছে আমি ওদেরকে এরকম দেখেছি, ওরা এরকম ওদের অফার আছে, আচ্ছা চলো ট্রাই করি। সো তাকে আমি যে অফারটা করেছিলাম, সে যে এসেছে, সে আরো 4জনকে 5জনকে নিয়ে এসেছে। এই যে মানে ইট ক্যান বি লাইক দিস। তো ওইখান থেকে ধরেন তার 4-5 জন, সেই 4-5 জন থেকে তারা তাদের কোম্পানিতে বা তারা তাদের অফিসে আবার কাউকে শেয়ার করলো যে আমি ওদিন কোম্পানির আমার ফ্রেন্ড আছে, ওর সাথে ওখানে গিয়েছিলাম, Okay. খাবারটা ভালো। আমরা কিন্তু ইনশোর করতে হবে অবশ্যই যে তারা মানে সে আসতো, সে আসার পর তাকে আমি যেভাবে এক্সপ্লেন করছি সে যেন ওইটা পায়, ওই ডেলিভারিটা পায়। অ্যান্ড দেন তখন কিন্তু ওইখান থেকে আসলে ক্রিয়েট হয় যে আমি এরকম এক্সপিরিয়েন্স হয়েছে যে জাস্ট সামান্য একজন মানে আমি বলবো যে একজন জাস্ট এসেছিলেন যে আমি কফি খেতে এসেছি, বাট কফি থেকে ওনাদের প্রায় 40 জনের প্রোগ্রাম, ওনার একটা বড় সড়ো মিটিং, বড় কোম্পানি, খুব বড় কোম্পানি, আলহামদুলিল্লাহ খুব ক্লোজলি কাজ করার এক্সপিরিয়েন্স হয়েছিল ওনাদের সাথে। তো জাস্ট ফুড ভালো লেগেছে, দেন আমার অবশ্যই অ্যাপ্রোচ আমাদের ভালো ছিল, আমরা চেষ্টা করেছিলাম গুড অ্যাপ্রোচ করার। জাস্ট শুধুমাত্র তারা একটা কফি খেতে এসেছিল, অ্যান্ড এই কফি খেতে এসেছিল বিকজ অফ তার কিছুদিন আগে আমরা ওই কোম্পানিতে গিয়েছিলাম, গিয়ে জাস্ট উই ফ্রন্ট ডেস্কে আপুর সাথে যে আপু জাস্ট ইফ ইউ এভার ফিল যে আই শুড ট্রাই দ্যাট কফি, জাস্ট গো ফর এ কফি, ট্রিক ফ্রম আস। বাহ, সো সে এসেছিল, সে এসে সেই কফিকে সে ওয়াজ ভেরি হ্যাপি। তো সে বললো যে আচ্ছা ঠিক আছে, আমাদের অফিসে আমাদের অমুক ডিপার্টমেন্টের একটা ওরা ইয়ে করতে চাচ্ছে, আপনারা আমাদেরকে একটু অ্যারেঞ্জ করে দেন। তো আমরা একটা রুম অ্যারেঞ্জ করে দিয়েছিলাম ফুড কোর্টে থাকে যে একটা রুম। তো এটা হচ্ছে জাস্ট ছোট একটা এক্সাম্পল, এরকম ইট ইজ পসিবল, ইট ইজ পসিবল। ওকে ভাইয়া, অনেকক্ষণ কথা বললাম, ঠিক আছে। হোপফুলি আমরা আবার বসবো, অনেক কিছু করবো, আর আমার কোর্সে আপনি সাপোর্ট দেবেন আশা করবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।